এর আগের ভিডিও আলোচনায় অর্থাৎ দুটি সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের সংখ্যা এই আলোচনায় আমরা দেখলাম যে দুটি দর্পণকে যদি পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে অর্থাৎ 0 ডিগ্রি কোণ করে পাশাপাশি অবস্থান করায় তাহলে তাদের মাঝে অবস্থিত যে কোনো একটা বস্তুর জন্য ওই দর্পণ দুটির মধ্যে কতগুলো প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তার পাশাপাশি দেখলাম যে দর্পণ দুটোকে যদি এরকম সমান্তরালভাবে না রেখে পাশাপাশি যদি একটা লম্বভাবে অর্থাৎ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করাই তাহলে সেই অবস্থায় কোনো একটা বস্তুকে সেটাকে যদি প্রতিসমভাবে বা অপ্রতিসমভাবে রাখি তাহলে যে কোনো অবস্থাতেই ওই বস্তুটার জন্য ওই দর্পণ দুটির মধ্যে কতগুলো প্রতিবিম্ব গঠিত হবে। এটা আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম। কিন্তু এই আলোচনার শেষে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, সেটা কি যে দর্পণ দুটিকে যদি আমরা সমান্তরালভাবে অবস্থান করাই তাহলে তার জন্য তাদের মাঝে অবস্থিত কোনো একটা বস্তুর জন্য কতগুলো প্রতিবিম্ব গঠিত হচ্ছে? অসীম সংখ্যক প্রতিবিম্ব। আবার দর্পণ দুটিকে যদি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অর্থাৎ লম্বভাবে আনত করি তাহলে সেই অবস্থায় প্রতিসম এবং অপ্রতিসম উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে দর্পণ দুটির মধ্যে ওই বস্তুটার জন্য 3টি করে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তার মানে এই দর্পণ দুটির মধ্যবর্তীকার কোণ এদের মানটা যদি পরিবর্তিত হয় তাহলে কোনো একটা বস্তুর জন্য ওই দর্পণ দুটিতে কতগুলো প্রতিবিম্ব গঠিত হবে সেই মানটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে ইন জেনারেল যে কোনো কোণে আনত থাকলে অর্থাৎ দুটি দর্পণ আমাদের কাছে দেওয়া আছে তারা যদি যে কোনো কোণে আনত থাকে 60 ডিগ্রি 70 ডিগ্রি 72 ডিগ্রি যে কোনো কোণে আনত থাকে তাহলে সেই অবস্থায় দর্পণ দুটির মধ্যে কতগুলো প্রতিবিম্ব গঠিত হবে সেটা আমরা কি করে বুঝবো? সবসময় কি আমরা সেই রে ডায়াগ্রাম এঁকে দেখব যে কতগুলো প্রতিবিম্ব গঠিত হতে পারে? হ্যাঁ, বোঝার জন্য সেটা ঠিক আছে, আমরা বুঝলাম, কিন্তু পরীক্ষা পারপাসে তো এটা কোনো সুইটেবল প্রসেস হলো না। আমাদের পরীক্ষার সময় যদি আমাদের বলে যে দুটো দর্পণ পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে এবং বস্তুটাকে আমরা অপ্রতিসমভাবে এত ডিগ্রি কোণ করে রেখেছি, তাহলে সেই অবস্থায় ওই বস্তুটার জন্য দর্পণ দুটিতে কতগুলো প্রতিবিম্ব গঠিত হবে সেই ক্ষেত্রে কি আমরা রে ডায়াগ্রাম আঁকবো? না, তার জন্য একটা ফর্মুলা রয়েছে যেটাকে ব্যবহার করে আমরা খুব সহজেই এই দর্পণ দুটির মধ্যে কতগুলো প্রতিবিম্ব গঠিত হবে বস্তুটার সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে কি সেই ফর্মুলা সেটা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানবো। তো ভিডিওটিকে তোমরা একদম শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে দেখো এবং সবার শেষে আলোচনার শেষে আমরা আরেকটা জিনিস দেখব, একটা শর্টকাট মেথড যেটাকে ব্যবহার করে খুব সহজেই আমাদের কোনো রে ডায়াগ্রামও আঁকতে হবে না, কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, একটা শর্টকাট মেথড একটা ট্রিক তোমাদেরকে শেখাবো যেটার সাহায্যে তোমরা পরীক্ষায় কোনো কম্পিটিটিভ এক্সামসে খুব সহজেই এই প্রতিবিম্বের সংখ্যাটা নির্ণয় করতে পারবে দর্পণ দুটো যে কোনো কোণে আনত থাকুক। ঠিক আছে, তো ভিডিওটিকে তোমরা একদম শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে দেখো। তবে আলোচনা শুরু করার আগে তোমাদেরকে আমি এটা একটু বলে রাখি, যারা আজকের ভিডিওটাকে প্রথম দেখছো তারা অবশ্যই এর আগের ভিডিও আলোচনা অর্থাৎ দুটি সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের সংখ্যা এই ভিডিওটাকে একটু দেখে নিও, তারপরে কন্টিনিউশনে আজকের ভিডিওটাকে দেখো, তাহলে দেখবে এই পুরো জিনিসটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তাহলে এর আগের ভিডিও আলোচনা আমরা যেটা দেখলাম সেটাকে একটু ছোট্ট করে রিক্যাপ করি, তারপরে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। তাহলে এর আগের ভিডিও আমরা আলোচনায় কি দেখলাম, যে এই রকম দুটো দর্পণ আমাদের কাছে দেওয়া আছে, দর্পণ দুটোর নাম কি দিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম M1 আর এটার নাম দিয়েছিলাম M2। এবার এই দর্পণ দুটো আমরা দেখেই বুঝতে পারছি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, যেখানে দেখো একটা বৃত্তের মতো আমি দেখিয়েছি। এটা কেন দেখিয়েছি এটা একটু পরে বুঝতে পারবে এটা আমরা কেন এঁকেছি। তাহলে আপাতত তোমরা এই জিনিসটাকে ভুলে যাও, আমরা শুধু আগের মতো আলোচনাটাকে একটু ছোট্ট করে রিক্যাপ করি যে দুটো দর্পণ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে, এই অবস্থায় কী কী ঘটনা ঘটে অর্থাৎ কীভাবে একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং কতগুলো প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা আমরা কীভাবে দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে এই দর্পণ দুটোর মাঝখানে বস্তুটাকে আমরা দুভাবে রাখতে পারি, এক প্রতিসমভাবে আর একটা হচ্ছে অপ্রতিসমভাবে। এই ব্যাপারটা নিয়ে আমরা অলরেডি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাহলে ধরে নাও বস্তুটাকে আমরা প্রতিসমভাবে স্থাপন করি, তাহলে প্রতিসমভাবে আমরা কীভাবে স্থাপন করি, এই যে দর্পণ দুটোর মাঝখানের কোণ আমরা যদি এখানে একটা সমদ্বিখণ্ডক রেখা কল্পনা করি, এই রকম একটা রেখা যেটা কিনা দর্পণের মধ্যবর্তী যে কোণ এটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, তাহলে এই সমদ্বিখণ্ডক রেখার উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু, এই একটা বিন্দু এখানে যদি বস্তুটাকে রাখি তাহলে আমরা বলতে পারবো বস্তুটাকে আমরা প্রতিসমভাবে স্থাপন করেছি। এটা আমরা জানি, অর্থাৎ এই অবস্থানে এই বস্তু থেকে এই দর্পণের যা লম্ব দূরত্ব, এই অবস্থানে এই বস্তু থেকে এই দর্পণেরও একই লম্ব দূরত্ব, অর্থাৎ বস্তুটা প্রতিসমভাবে আমরা স্থাপন করেছি দর্পণ দুটোর মাঝখানে। এবার এই দর্পণ দুটো দেখো একটা জায়গাতে ছেদ করেছে, এই জায়গাটার একটা নাম দিয়ে দিলাম, এটা নাম দিলাম মনে করো সি। ঠিক আছে, সি হচ্ছে এই দর্পণ দুটোর ছেদ বিন্দু যেখানে দর্পণ দুটো এসে এক জায়গায় মিলিত হচ্ছে। হলো পরিষ্কার? তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটার জন্য M1 দর্পণে একটা প্রতিবিম্ব তৈরি হবে, M2 দর্পণে একটা প্রতিবিম্ব তৈরি হবে, এটা আমরা দেখেছিলাম। এবার আমরা কিভাবে দেখেছিলাম যে দর্পণ থেকে বস্তু যত দূরত্ব অবস্থান করে তার প্রতিবিম্ব ঠিক তত দূরত্ব অবস্থান করে। তাহলে আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি এইরকম কোনো একটা জায়গাতে এই বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে, এটার নাম দিলাম আমরা I1। ঠিক একইভাবে এই দর্পণের মধ্যেই বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হবে, সেটা কোথায় তৈরি হবে, দর্পণ থেকে বস্তু যত দূরত্ব অবস্থান করে ঠিক তত দূরত্বে ধরে নিই অ্যাপ্রক্সিমেটলি এইরকম কোনো একটা জায়গাতে আমাদের প্রতিবিম্বটা তৈরি হবে, এটার নাম দিলাম I2, যেহেতু এটা দ্বিতীয় দর্পণে তৈরি হচ্ছে।
এবার আমরা যখন রে ডায়াগ্রাম আঁকলাম সেটা আমরা দেখেছিলাম কীরকমভাবে, এইরকমভাবে একটা আলোক রশ্মি এসে যদি দর্পণের উপরে পড়ে তাহলে আমরা যদি এখান থেকে এটা প্রতিফলিত হয়ে যাবে, আমরা যদি এই প্রতিফলিত রশ্মি বরাবর তাকাই আমাদের কাছে মনে হবে কি এই আলোক রশ্মিটা পেছনের এই I1 বিন্দু থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, এটা আমরা দেখেছিলাম। এবার একটা জিনিস খেয়াল করো, এই সি থেকে এই রেখাটাকে যদি আমরা যুক্ত করি তাহলে দেখো এখানে একটা ত্রিভুজের মতো পাচ্ছি, তাই না? OCI1 একটা ত্রিভুজের মতো পেলাম, এটা একটু আলাদা করে আঁকি তাহলে দেখবে জিনিসটা পরিষ্কার হবে। এই হচ্ছে আমাদের একটা রেখা, এই হচ্ছে আরেকটা রেখা, এইরকম, তাই না? এটা নাম দিই, এই হচ্ছে আমাদের ও এর অবস্থান, এটা হচ্ছে আমাদের I1 এর অবস্থান, এটা হচ্ছে আমাদের সি এর অবস্থান, আর এই জায়গাটার নাম M1, তো এটাকে আমরা নাম দিলাম এখানে M1, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের M1। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি দুটো ত্রিভুজ পাচ্ছে, একটা OCM1 আর একটা হচ্ছে I1CM1, ঠিক আছে? তার মানে এখানে দুটো ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে আমাদের OCM1 আর একটা হচ্ছে ত্রিভুজ I1CM1, দুটো ত্রিভুজ পেলাম। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে OCM1 এই ত্রিভুজের এই কোণটার মান কত দেখেই বুঝতে পারছি এটা 90 ডিগ্রি। ঠিক একইভাবে I1CM1 এই কোণটার মান কত, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার মান 90 ডিগ্রি, এই ত্রিভুজে এই কোণটার মানও 90 ডিগ্রি। আবার আমরা জানি কি দর্পণ থেকে বস্তু যত দূরত্ব অবস্থান করে দর্পণ থেকে তার প্রতিবিম্ব ঠিক তত দূরত্ব অবস্থান করে, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য যা হবে এই বাহুর দৈর্ঘ্য তাই হবে, ঠিক? আবার একটা কি জিনিস জানি যে এই যে আমাদের CM1, দেখো এই CM1 হচ্ছে এই ত্রিভুজের জন্য একটা বাহু, এই ত্রিভুজের জন্যও একই বাহু, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি কমন বাহু, পরিষ্কার? তাহলে এটাকে আমরা বলে থাকি কমন বাহু বা সাধারণ বাহু, যেটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু হিসেবে কাজ করছে। তার মানে এখান থেকে আমরা তিনটে সিদ্ধান্ত পেলাম, কি কি? এই যে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি OCM1 এবং I1CM1, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর যা মান এই বাহুরও একই মান, এই কোণের মান এই কোণের মান একই, এবং এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই অবস্থা আমরা কি বলতে পারি, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম, এটা হচ্ছে ত্রিভুজের একটা ধর্ম, যে এই অবস্থা আমরা বলতে পারি ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম ত্রিভুজ, এবং এটাকে আমরা সিম্বলিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করি। আশা করি এটা তোমরা জানো, ত্রিভুজের সর্বসমতার নীতি অনুযায়ী আমরা জানি এরকমভাবে দুটো ত্রিভুজের মধ্যে যে কোনো দুটি বাহু এবং দুটি কোণের মান এবং একটা বাহু যদি কমন বাহু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম ত্রিভুজ। আর ত্রিভুজ দুটি যদি সর্বসম ত্রিভুজ হয় তার মানে এটাই বোঝাচ্ছে যে ত্রিভুজ দুটো সব দিক থেকে সমান। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, এই ত্রিভুজ দুটো যদি সব দিক থেকে সমান হয় তার মানে বলতে পারি এই CO এই বাহুটার দৈর্ঘ্য যা হবে এই CI1 এই বাহুটার দৈর্ঘ্য একই হবে। আবার বলতে পারি যে OCM1 এই কোণের মান যা হবে I1CM1 এই কোণের মানও তাই হবে, কারণ ত্রিভুজ দুটো তো সর্বসম, এটা সব দিক থেকে সমান। পরিষ্কার কথা? তাহলে এখান থেকে আমরা দুটো সিদ্ধান্ত পেলাম, একটা হচ্ছে আমাদের CO = CI1, আরেকটা পেলাম OCM1 এই কোণের মান যা হবে আমাদের I1CM1 এই কোণের মানও তাই হবে। এবং এই ক্ষেত্রে কত হবে, এই ক্ষেত্রে আমরা দেখেই জানি এই যে আমাদের সমদ্বিখণ্ডক রেখা এটা কি করেছে, এই যে আমাদের দর্পণ দুটোর মধ্যবর্তীকার কোণ এটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, অর্থাৎ এই কোণের মান যদি আমাদের এই ক্ষেত্রে 45 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণের মানও হবে আমাদের 45 ডিগ্রি, কারণ এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা সমান দুটো ভাগে ভাগ করেছে, তাহলে এটা 45 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি। তার মানে এটা যদি আমাদের 45 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটার মানও হবে 45 ডিগ্রি। আরেকটা কি পেলাম, এই সি থেকে ও পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য যা হবে সি থেকে I1 পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য একই হবে, এটা আমরা এখান থেকে পেলাম। এবার এই একই জিনিস যদি আমরা I2 ক্ষেত্রে প্রয়োগ করি দেখা যাক কি হয়। এখান থেকে আমরা জানি যে একটা আলোকরশ্মি এসছে দর্পণের উপর এসে পড়লো, এই দর্পণ থেকে আলোকরশ্মিটা প্রতিফলিত হয়ে যাবে, আমরা যদি পেছন দিক বরাবর তাকাই আমাদের কাছে মনে হবে আলোকরশ্মিটা এরকমভাবে I2 বিন্দু থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে এই ক্ষেত্রে ঠিকই একইভাবে সি থেকে I2 পর্যন্ত যদি আমরা যুক্ত করি তাহলে দেখো এখানেও একটা ত্রিভুজ পেলাম OCI2, অর্থাৎ এটাকে যদি আমরা এরকমভাবে আঁকি তাহলে সেই ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে যে এই সি থেকে ও পর্যন্ত এই বাহুটার দৈর্ঘ্য যা হবে সি থেকে I2 এই বাহুটার দৈর্ঘ্য তাই হবে। তার কারণ এই ক্ষেত্রেও আমরা জানি এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি, এই বাহু আর এই বাহুর মান সমান, কারণ দর্পণ থেকে বস্তু যত দূরত্ব অবস্থান করে দর্পণ থেকে তার প্রতিবিম্ব ঠিক তত দূরত্ব অবস্থান করে, আর এটা হচ্ছে আমাদের কমন বাহু। তার মানে বলতে পারি এই ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ। তার মানে সেখান থেকে বলতে পারি এই ত্রিভুজ দুটো সর্বসম হলে পরে এই বাহুর দৈর্ঘ্য যা হবে এই বাহুর দৈর্ঘ্য তাই হবে, এই কোণের মান যা হবে
এই কোণের মানও তাই হবে, অর্থাৎ এই কোণের মানও আমাদের 45 ডিগ্রি হবে। এবার এরকমভাবে দুটো দর্পণকে যদি লম্বভাবে আনত করি এবং তাদের মাঝখানে একটা বস্তুকে প্রতিসমভাবে রাখি, তাহলে আমরা জানি, এর আগে ভিডিও আলোচনায় আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম সেখানে, যে এই যে আমাদের এই দুটো প্রতিবিম্ব পাচ্ছি I1 এবং I2, এর পাশাপাশি আমরা আরেকটা প্রতিবিম্ব পাবো, সেটা কি I3। এইরকম একটা জায়গাতে প্রতিবিম্বটা আমরা পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের I3। অ্যাকচুয়ালি এই I1 এর জন্য একটা প্রতিবিম্ব পাই I3, I2 এর জন্য একটা প্রতিবিম্ব পাই I4, এবং I3 এবং I4 এটা ওভারল্যাপ করেছে, অর্থাৎ একটা একটার উপরে কোয়েনসাইড করে যায়। তার মানে আলটিমেটলি এখানে আমরা দুটোর বদলে একটা প্রতিবিম্বকে দেখতে পাই। তাহলে সেই ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, এখানে যদি আমরা C থেকে এই I3 পর্যন্ত যুক্ত করি, তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কি, এই রেখাটাকে যদি আমরা এরকমভাবে যুক্ত করি এবং এটাকে যদি এরকমভাবে বর্ধিত করি, তাহলে দেখো এখানেও দুটো ত্রিভুজ পাচ্ছি, এখানে I1 C I3। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি একই জিনিস প্রয়োগ করো, তাহলে দেখতে পাবে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। তার মানে সেখান থেকে আমরা কি বলতে পারি, এই বাহুর দৈর্ঘ্য যা হবে এই বাহুর দৈর্ঘ্য তা হবে, ঠিক এই কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে। পরিষ্কার হলো কথাটা? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এই কোণের মান যদি 45 ডিগ্রি হয়, এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা দুটো সিদ্ধান্ত পেলাম, খুব গুরুত্বপূর্ণ দুটো সিদ্ধান্ত। কি কি? চলো সেটা একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে সিদ্ধান্ত দুটো। কি বলা হচ্ছে, যে আমরা যদি CO ইজ ইকুয়ালস টু R, মানে এই যে C অর্থাৎ দর্পণ দুটির ছেদবিন্দু C থেকে O পর্যন্ত এই যে রেখাটা আমরা এখানে পেলাম, এটার আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি R, ঠিক আছে? তাহলে R হচ্ছে C থেকে O পর্যন্ত এই দৈর্ঘ্যটা। তাহলে CO ইজ ইকুয়ালস টু R ব্যাসার্ধের একটা বৃত্ত কল্পনা করি, যার কেন্দ্রবিন্দু হচ্ছে C। বোঝা গেল? তাহলে C থেকে O পর্যন্ত এই দৈর্ঘ্যটাকে যদি আমরা R ধরে নিই, তাহলে এই দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ ধরে নিয়ে C কে যদি কেন্দ্রবিন্দু ধরে এরকম একটা বৃত্ত কল্পনা করি, তাহলে দেখো যে বস্তু অর্থাৎ O এবং তার প্রতিবিম্ব I1 I2 I3 সবাই ওই বৃত্তের ওপরে অবস্থান করে। এটি আমরা দেখলাম যে এরকম দুটো দর্পণকে আমরা রেখেছি, পরস্পরের সঙ্গে লম্বভাবে আনত করে রেখেছি। তাহলে দর্পণ দুটি যে ছেদবিন্দু অর্থাৎ C থেকে এই বস্তুর দূরত্ব অর্থাৎ এই যে দূরত্বটা R, এটাকে যদি ব্যাসার্ধ ধরে এবং C কে কেন্দ্রবিন্দু ধরে আমরা এরকম একটা বৃত্ত কল্পনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বস্তু এবং বস্তুর জন্য যে গঠিত হওয়া প্রতিবিম্ব অর্থাৎ I1 I2 I3 এরা সবাই এই বৃত্তের এই পরিধি রেখার উপরেই অবস্থান করছে। তারা বোঝা গেল? এই জন্য আমরা এই বৃত্তটাকে এঁকেছিলাম। এবং কেন আমরা দেখলাম যে এই বস্তুর জন্য যে প্রতিবিম্বগুলো তৈরি হচ্ছিল I1 I2 I3 সব কিন্তু দেখো আমরা এই বৃত্তের ওপরেই এঁকেছিলাম, আসলে তাই হবে। এর পরবর্তীতে আলোচনার ক্ষেত্রে সবসময় আমরা দেখব এই বস্তুটার জন্য যে প্রতিবিম্ব তৈরি হবে সবগুলো এরকম একটা বৃত্তের ওপরেই অবস্থান করবে, এবং এটা আমরা এখান থেকে সিদ্ধান্ত পেলাম। তার কারণ আমরা দেখতেই পাচ্ছি যে C থেকে O পর্যন্ত এই দৈর্ঘ্যটা যা, C থেকে I1 পর্যন্ত এই দৈর্ঘ্যটা একই, এটা আমরা দেখতে পেলাম। ঠিক একইভাবে আমরা যদি এই ত্রিভুজটা হিসাব করি, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাবো এই যে আমাদের C থেকে O পর্যন্ত এই দৈর্ঘ্যটা যা হবে, C থেকে I2 এই দৈর্ঘ্যটা একই হবে। ঠিক একইভাবে C থেকে O পর্যন্ত এই দৈর্ঘ্যটা যা হবে, C থেকে I3 এই দৈর্ঘ্যটা একই পাবো। এই ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করলে তাই পাবো। তার মানে আমরা কি বলতে পারি, এই দৈর্ঘ্য যা, এই দৈর্ঘ্য যা, এই দৈর্ঘ্য যা, এই দৈর্ঘ্য যা, তা সবগুলো যদি একই হয়, তার মানে এটা কার একটা ধর্ম, এটা হচ্ছে বৃত্তের ধর্ম। বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত তুমি যেদিক বরাবরই যাও না কেন, সব ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা সমান হবে। সুতরাং আমরা কি বলতে পারি, C কে কেন্দ্রবিন্দু ধরে C থেকে O পর্যন্ত এই রেখা, এটাকে যদি ব্যাসার্ধ ধরে নিয়ে একটা বৃত্ত কল্পনা করি, তাহলে আমাদের বস্তু এবং বস্তুর জন্য গঠিত হওয়া সমস্ত প্রতিবিম্বগুলো, এখানে যদি আরও বেশি সংখ্যক প্রতিবিম্ব গঠিত হয়, এর পরের ক্ষেত্রগুলোতে আমরা দেখব সবগুলো এই বৃত্তের এই পরিধি রেখার উপরেই অবস্থান করবে। তার কারণ বস্তুটার জন্য যে প্রতিবিম্বগুলো তৈরি হবে সবগুলোর দূরত্ব এই যে আমাদের ছেদবিন্দু C থেকে একই হবে। পরিষ্কার? এই সিদ্ধান্তটা আমরা বুঝতে পারলাম। আর দ্বিতীয় একটা সিদ্ধান্ত পাই খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বস্তু অর্থাৎ O, এই যে আমাদের O হচ্ছে বস্তু। তাহলে বস্তুর যে কোনো অবস্থানে, বস্তুটা আমার এখানে থাকুক, বস্তুটা যদি এখানে না থাকে এখানে থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের R এর দৈর্ঘ্যটা চেঞ্জ হতো, বৃত্তটা চেঞ্জ হয়ে যেত, কিন্তু সেক্ষেত্রেও আমাদের প্রতিবিম্বের অবস্থান ওই বৃত্তের ওপরেই হতো। ঠিক আছে? আবার যদি এই বস্তুটা এখানে না হয় এখানে হতো বা এখানে হতো, অর্থাৎ অপ্রতিসমভাবে থাকতো, তাহলেও কিন্তু এটা প্রযোজ্য। সেজন্যই বলা হচ্ছে যে বস্তুর যে কোনো অবস্থানে দর্পণ দুটির ছেদবিন্দু অর্থাৎ C থেকে O পর্যন্ত, অর্থাৎ C থেকে O পর্যন্ত এই যে রেখা CO, এটাকে যদি আমরা কল্পনা করি, তাহলে সেটা ওই CO রেখা দর্পণের সঙ্গে যে কোণ করে থাকে, এই CO রেখাটা দর্পণের সঙ্গে বা দর্পণের তলের সঙ্গে যে কোণ করে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে সেটা 45 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে এই বস্তুটার জন্য যে প্রতিবিম্ব তৈরি হবে I1, তাহলে সেটাকে যদি এই C দিয়ে রেখাটাকে যুক্ত করি, তাহলে এই রেখাটাও দেখো 45 ডিগ্রি কোণ করে রয়েছে দর্পণের সঙ্গে। এই কথাটা এখানে বলা হয়েছে যে বস্তুর যে কোনো অবস্থানে দর্পণ দুটির ছেদবিন্দু C থেকে O পর্যন্ত একটা রেখা অর্থাৎ CO কল্পনা করলে এই CO রেখা দর্পণের তলের সঙ্গে যে কোণ করে থাকে, এই দর্পণের এই যে তল বা দর্পণের সঙ্গে যে কোণ করে থাকে,
ওই দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বটিও, এই দর্পণ দ্বারা গঠিত ও বস্তুটার প্রতিবিম্বটিও অর্থাৎ I1ও ওই দর্পণের তলের সঙ্গে একই কোণ করে থাকবে। অর্থাৎ সি থেকে একটা রেখাটা কল্পনা করলে CI1 সেটাও এই দর্পণের তলের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেই থাকবে। ঠিক একই জিনিস আমরা এই ক্ষেত্রেও দেখলাম, সি থেকে ও পর্যন্ত এই যে রেখাটা M2 দর্পণের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে এটার জন্য যে প্রতিবিম্ব M2 দর্পণে তৈরি হচ্ছে অর্থাৎ I2, এই যে রেখাটা সেটাও দেখো 45 ডিগ্রি কোণ করে রয়েছে। কথাটা বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এতক্ষণ পর্যন্ত জ্যামিতিক আলোক বিজ্ঞানে যতটুকু আলোচনা আমরা করে এসেছি সব ক্ষেত্রে আমরা একটা ধর্মকে ব্যবহার করেছি কি, যে দর্পণ থেকে বস্তু যত দূরত্ব অবস্থান করে, দর্পণ থেকে বস্তুটার জন্য যে প্রতিবিম্ব তৈরি হবে সেটাও ঠিক তত দূরত্ব অবস্থান করবে। এখন সেটাকে আমরা অন্যভাবে বলতে পারি, এরকম কোণের হিসেবে বলতে পারি, যে এরকম দর্পণ দুটির ছেদবিন্দু থেকে বস্তুটা যে অবস্থান করছে তাদের যে কাল্পনিক রেখাটা সেটা আমাদের দর্পণের তলের সঙ্গে যত কোণ করে থাকবে, এই দর্পণের মধ্যে এই বস্তুটার জন্য যে প্রতিবিম্ব তৈরি হবে সেটাও এমনভাবে অবস্থান করবে যেন এই রেখাটা এই দর্পণের তলের সঙ্গে একই কোণ করে থাকে। পরিষ্কার? এই কথা দুটো এখানে বলা হলো। তাহলে এখান থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেলাম, এই সিদ্ধান্ত দুটোকে এখন আমরা ব্যবহার করব এবং এটাকে ব্যবহার করে আমরা ধীরে ধীরে সেই ফর্মুলার কথা, যেটা কথা একদম শুরুতে বলেছিলাম, সেটার দিকে এগোতে থাকবো। তাহলে একটু আমরা উপর দিকে তুলে দিই পেজটাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের। তাহলে এখন আমরা দেখব যে দর্পণ দুটোকে যদি আমরা যে কোনো কোণে আনত করি, আমরা ধরে নিচ্ছি একটা উদাহরণ সাপেক্ষে, ধরে নিচ্ছি দর্পণ দুটো পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রয়েছে অর্থাৎ 60 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটছে এইরকমভাবে দেখো, এই যে দর্পণ দুটো রয়েছে এই দর্পণটা আমরা নাম দিয়ে এসেছি M1, এটার নাম দিয়েছি আমরা M2। তাহলে M1 এবং M2 দুটো দর্পণ পরস্পরের সঙ্গে একটা কোণ করে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোণটা ধরছি যে দর্পণ দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ধরে নিচ্ছি থিটা যদি এই দর্পণ দুটির মধ্যবর্তীকার কোণ হয় সেটা আমরা ধরে নিচ্ছি 60 ডিগ্রি। তাহলে আমরা বস্তুটাকে দুভাবে স্থাপন করতে পারি দর্পণ দুটোর মাঝখানে। আমরা জানি সেটাকে প্রতিসমভাবে স্থাপন করা যায়, অপ্রতিসমভাবে স্থাপন করা যায়। তো আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রে বস্তুটাকে আমরা প্রতিসমভাবে স্থাপন করব। তাহলে সেই ক্ষেত্রে দেখব এই বস্তুটার জন্য কতগুলো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আর এই ক্ষেত্রে দেখব যে বস্তুটাকে যদি আমরা অপ্রতিসমভাবে স্থাপন করাই তাহলে সেই ক্ষেত্রে বা কতগুলো প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে প্রথমে আগে এটাকে দেখে নিই। ধরো এই যে আমাদের দর্পণ দুটোর মাঝখানের ছেদবিন্দু, এটাকে ধরে নিচ্ছি আমরা সি, এটার আমরা নাম দিয়েছিলাম সি। ঠিক আছে, তাহলে এদের মাঝখানে এইরকম একটা সমদ্বিখণ্ডক রেখা আমরা কল্পনা করলাম এইরকম। তাহলে সমদ্বিখণ্ডক রেখার উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু, এই একটা বিন্দু যেটা আমরা নাম দিলাম ও। তাহলে এটাই হচ্ছে আমাদের বস্তুর অবস্থান, যেটাকে আমরা প্রতিসমভাবে স্থাপন করেছি। তাহলে প্রতিসমভাবে স্থাপন করা মানেটা কি, এই যে দর্পণ দুটোর মধ্যবর্তীকার কোণ সেটাকে সমান দুটো ভাগ করেছি সমদ্বিখণ্ডক রেখা, এই রেখার উপরে অবস্থিত করেছি আমাদের বস্তুটাকে। তার মানে এই দুটোর মাঝখানে কোণ কত, 60 ডিগ্রি। তার মানে এটা যদি সমদ্বিখণ্ডক রেখা হয় তার মানে বুঝতেই পারছি এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটাও হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা ধরবো এটাকে এরকমভাবে, θ1 ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি আর θ2 এটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। θ1টা কি বোঝাচ্ছে, θ1 বোঝাচ্ছে যে এই বস্তুটার সঙ্গে যে সংযোগকারী রেখা এই যে CO, এটা এই M1 দর্পণের সঙ্গে কত কোণ করে রয়েছে, এটা হচ্ছে আমাদের θ1। আর CO M2 দর্পণের সঙ্গে কত কোণ করে রয়েছে সেটা হচ্ছে আমাদের θ2। যখনই আমরা দেখব যে θ1 এবং θ2 এই দুটোর ভ্যালু একই, তার মানে বুঝে যাব যে বস্তুটাকে আমরা দর্পণ দুটোর মাঝখানে প্রতিসমভাবে স্থাপন করেছি। আর যখন দেখব θ1 এবং θ2 মানটা আলাদা, তার মানে আমরা দেখেই বুঝে যাব যে বস্তুটাকে দর্পণ দুটোর মাঝখানে অপ্রতিসমভাবে স্থাপন করেছি। পরিষ্কার হলো? আচ্ছা, এবার এই সূত্রটাকে কাজে লাগাবো। এই দুটোকে, এটাকে তো আমরা সবসময় মনেই রাখবো যে এই বস্তুটার জন্য যে প্রতিবিম্ব তৈরি হবে সেগুলো এই যে আমরা CO রেখা কল্পনা করেছি, এটাকে ব্যাসার্ধ ধরে নিয়ে এই যে আমরা বৃত্তটাকে আমরা আগেই এঁকে রেখেছি, এই বৃত্তের ওপরেই অবস্থান করবে এই বস্তুটার জন্য যে প্রতিবিম্বগুলো তৈরি হবে। এটা আমরা একটু বুঝেই গেলাম, এই সিদ্ধান্তটা আমরা এখানে লিখেছি। আর দ্বিতীয় সিদ্ধান্তকে আমরা এখন কাজে লাগাবো, এই CO রেখা এই M1 দর্পণের সঙ্গে যত ডিগ্রি কোণ করে রয়েছে এই ও বস্তুটার জন্য আমাদের এই M1 দর্পণের যে প্রতিবিম্ব তৈরি হবে সেটাও এমনভাবে অবস্থান করবে যাতে কিনা এই রেখাটা এই ক্ষেত্রে এখানে এটা অবস্থান করবে এই জায়গাতে, এই যে আমাদের CI1 রেখা এটাও এই দর্পণের তলের সঙ্গে ঠিক 30 ডিগ্রি কোণ করেই থাকবে। এটা আমরা এখন সরাসরি লিখতে পারি কারণ এটা আমরা বুঝে গেছি একটু আগে। ঠিক একইভাবে আমাদের যে এই ও বস্তুটার জন্য যে M2 দর্পণের প্রতিবিম্বটা তৈরি হবে সেটাও ঠিক একই 30 ডিগ্রি কোণ করে অ্যাপ্রক্সিমেটলি এরকম কোন একটা জায়গাতে আমাদের প্রতিবিম্বটা তৈরি হবে I2। তাহলে এই যদি আমাদের সংযোগকারী রেখা হয় তাহলে এই কোণটার মানও হবে আমাদের 30 ডিগ্রি। এটুকু পরিষ্কার? আচ্ছা, এখানে কি আরও প্রতিবিম্ব তৈরি হতে পারে? অবশ্যই তৈরি হবে।
কারণ এই যে আমাদের বস্তুর জন্য যে প্রতিবিম্ব পেলাম, আচ্ছা এখানে নামটা দিয়ে দিই, আমাদের I1 তৈরি হয়েছে আমাদের ও বস্তুর জন্য, I2 তৈরি হয়েছে আমাদের ও বস্তুর জন্য। আচ্ছা, এই M1 দর্পণে ও বস্তুর জন্য যে প্রতিবিম্ব তৈরি হলো, এটা তো এখন I2 এই যে M2 দর্পণের কাছে বস্তু হিসেবে কাজ করতে পারে, যেটা আমরা এর আগের ভিডিও আলোচনায় বিস্তারিত ব্যাখ্যা করেছি। এটা নিয়ে আর এখানে বিস্তারিত আলোচনা করছি না। তাহলে আমরা জানি যে এখন এই যে I1 যেটা কিনা M1 দর্পণের কাছে প্রতিবিম্ব, এটা এখন আমাদের M2 দর্পণের কাছে বস্তু হিসেবে কাজ করতে পারে। বুঝলাম এটা কেন, এটা আমরা এর আগে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাহলে দেখবো এই ক্ষেত্রে একই, আমরা জানি যে দর্পণ থেকে বস্তুটা যতটা কোণ করে থাকবে তার জন্য প্রতিবিম্বটাও ঠিক দর্পণের পেছন দিকে ঠিক তত ডিগ্রি কোণ করেই থাকবে। মানে এখানে এটা বস্তুটা 30 ডিগ্রি কোণ করেছিল, এখানে আমাদের প্রতিবিম্বটা 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখন এই I1টা M2 দর্পণের কাছে বস্তু হিসেবে কাজ করছে, কত ডিগ্রি কোণ করে? 30, 30, 60, 30, 90। তার মানে I1 এর জন্য M2 দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটাও ঠিক 90 ডিগ্রি কোণ করেই অ্যাপ্রক্সিমেটলি এইরকম কোনো একটা জায়গাতে আমাদের প্রতিবিম্বটা তৈরি হবে। এটা কার জন্য? এটা হচ্ছে আমাদের I1 এর জন্য প্রতিবিম্ব তৈরি হবে I3। পরিষ্কার কথাটা? তাহলে এখানে এটাকে আমরা এইভাবে যুক্ত করলাম। এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যখন আমরা দেখছি সবুজ কালি দিয়ে আমরা যেই প্রতিবিম্বগুলোকে দেখাচ্ছি সেটা আমাদের বুঝে নিতে হবে আমাদের M2 দর্পণের জন্য, আর আমাদের যখন স্কাই কালারের আমাদের কালার দিয়ে যখন দেখাবো তখন বুঝতে হবে সেটা আমাদের M1 দর্পণের জন্য গঠিত প্রতিবিম্বগুলো। তাহলে আমাদের এই I1 প্রতিবিম্বটার জন্য, যেটা কিনা এখন M2 দর্পণের কাছে বস্তু হিসেবে কাজ করছে, সেটার জন্য যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা হচ্ছে I3, সেটা হচ্ছে এই জায়গাটাতে। তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি, যেহেতু এই কোণটার মান, পুরো কোণটার মান হচ্ছে 30, 30, 60, 30, 90, তাহলে এখানেও পেছন দিকে 90 ডিগ্রি কোণ করে থাকবে। তার মানে এইটুকু যদি 30 ডিগ্রি হয় তাহলে বুঝতেই পারছি এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক একইভাবে এই যে আমাদের I2, এটা এখন তো আমাদের M1 দর্পণের কাছে বস্তু হিসেবে কাজ করছে একদম। তাহলে এক্ষেত্রে কত ডিগ্রি কোণ করে রয়েছে? 30, 30, 60, 30, 90। তাহলে দর্পণ থেকে বস্তুটা 90 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে এই বস্তুটার জন্য যে প্রতিবিম্ব দর্পণের মধ্যে তৈরি হবে সেটাও ঠিক 90 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এরকম কোনো একটা জায়গাতে আমাদের প্রতিবিম্বটা তৈরি হবে। এটা কার জন্য? এটা হচ্ছে আমাদের I2 এর জন্য। তাহলে এটাকে যদি আমরা এরকমভাবে যুক্ত করি তাহলে আমরা বুঝতেই পারছি এখান থেকে এই কোণটার মান 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও 90 ডিগ্রি হবে। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটুকু 60 ডিগ্রি হবে। এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে এখানে দেখো এই যে এই রেখাটা আর এই রেখাটা পরস্পর দেখো একই রেখা, মানে পরস্পর এই রেখা দুটোকে একটা জায়গাতে ছেদ করেছে C বিন্দুতে। তার মানে কি বলতে পারি? এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ। তার মানে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটাকেও 60 ডিগ্রি হতে হবে। আচ্ছা, এবার আমরা I1 পেলাম, I2 পেলাম, I3 পেলাম, আর I4 পেলাম। আচ্ছা, I3-র জন্য কি কোনো প্রতিবিম্ব এখন M1 দর্পণে তৈরি হতে পারে? এটা আমরা জানি। এই যে আমাদের প্রতিবিম্বটা তৈরি হয় এটা কতক্ষণ পর্যন্ত তৈরি হবে? আমরা দেখব যে এই যে বস্তুটা অবস্থান করছে সেটা কোন জায়গায় অবস্থান করছে। এই যে আমাদের প্রতিফলক তলের এটা হচ্ছে উপর দিকটা, তাই না? এই যে আমাদের দর্পণ, এটা হচ্ছে উপর দিকটা প্রতিফলক তল। তাহলে এই উপর দিকটা, এই দর্পণটাকে যদি আমরা এদিক বরাবর একটু বর্ধিত করি, আমরা দেখব যে যে বস্তুটা আমরা হিসাব করছি সেটা এই দর্পণের প্রতিফলক তলের উপর দিকটাতে আছে কিনা। যদি এই নিচের দিকটাতে কোনো একটা জায়গায় চলে আসে তাহলে তার জন্য কোনো প্রতিবিম্ব এই দর্পণে তৈরি হবে না। বোঝা গেল? আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই দর্পণটাকে যদি আমরা এদিক বরাবর কল্পনা করি, বর্ধিত করি, তাহলে দেখা যাচ্ছে এই বস্তুটা আমাদের দর্পণের প্রতিফলক তলের উপর দিকটাতে অবস্থান করে। তাহলে অবশ্যই এটার জন্য একটা প্রতিবিম্ব এই দর্পণের মধ্যে তৈরি হবেই। তাহলে দেখো এখন আমাদের I3 এই M1 দর্পণের, I3টা সবুজ কালার দিয়ে দেখিয়ে, আমরা এটা বুঝতে পারছি আমাদের M2 দর্পণের জন্য গঠিত প্রতিবিম্ব। তাহলে এটা এখন আমাদের M1 দর্পণের কাছে বস্তু হিসেবে কাজ করতে পারে। দেখো এই জিনিসটাকে তোমাদেরকে আমি একটু বিস্তারিতভাবে বোঝাচ্ছি, পরে এগুলো যখন দেখাবো তখন অনেক তাড়াতাড়ি বুঝিয়ে দেবো। তাহলে এই জিনিসটাকে ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে পরের জিনিসগুলো বুঝতে অনেক বেশি সহজ মনে হবে। তারপরে তো ফাইনালি যখন আমরা সূত্রটাকে শিখে যাব তখন আর এত কিছু আমাদের বুঝতে হবে না, কিন্তু আমাদের জিনিসটা তো জানতে হবে এর পেছনে ফিজিক্সটা কোথায়। এই জন্যই তোমাদেরকে আমি এটা বিস্তারিতভাবে বোঝাচ্ছি। তাহলে দেখো এই I3 আমাদের M2 দর্পণের কাছে প্রতিবিম্ব হিসেবে কাজ করছে, কিন্তু এটা তো এখন আমাদের M1 দর্পণের কাছে বস্তু হিসেবে কাজ করতে পারে। অবশ্যই এটা কাজ করছে কারণ এটা প্রতিফলক তলের উপর দিকটাতেই অবস্থান করছে। তাহলে I3 এখন কত ডিগ্রি কোণ করে রয়েছে? এটা হচ্ছে 60, এটা 30, এটা 30, এটা 30। তাহলে 60, 30, 90 আর 90, 60, 150 ডিগ্রি কোণ করে রয়েছে। তার মানে I3 এর জন্য M1 দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটাও ঠিক 150 ডিগ্রি কোণ করে পেছন দিকটাতে কোনো একটা জায়গাতে তৈরি হবে। কোথায় তৈরি হবে? এটা 30, এটা 60 হলো। তাহলে 30, 30, 30, 30, 30, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এইরকম কোনো একটা জায়গাতে আমাদের প্রতিবিম্বটা তৈরি হবে। এটার আমার নাম দিলাম I5। কার জন্য এটা তৈরি হলো? I3 এর জন্য। পরিষ্কার? তাহলে এই হচ্ছে আমাদের I5 পেলাম। কার জন্য? I3 এর জন্য। তাহলে আমাদের এই I4 এর জন্য কি কোনো প্রতিবিম্ব আমরা এই M2 দর্পণে পাবো? কারণ I4টা হচ্ছে আমাদের M1 দর্পণের কাছে গঠিত প্রতিবিম্ব। তাহলে এটা এখন আমাদের M2 দর্পণের কাছে বস্তু হিসেবে কাজ করতেই পারে,
করতেই পারে কিনা এটা আমরা বুঝবো। কীভাবে বুঝবো? আমরা দেখবো যে এই দর্পণটাকে যদি পেছন দিকে কল্পনা করি, বর্ধিত করেছি, তাহলে বুঝতে পারছি যে i4টা এই প্রতিফলক তলের সামনের দিকটাতে অবস্থান করছে, তাহলে অবশ্যই i4 এর জন্য একটা প্রতিবিম্ব আমাদের M2 দর্পণে আমরা পাবো। তাহলে সেটা কীভাবে পাবো? আমরা যা দেখবো যে এটা কত ডিগ্রি কোণ করে রয়েছে দর্পণের সঙ্গে। যত ডিগ্রি কোণ করে থাকবে তাহলে তার জন্য যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা ওই দর্পণের পেছন ডিগ্রি তত ডিগ্রি কোণ করেই থাকবে। এবার i4টা এখানে কোণটা কত? এটুকু 60, এটা 30, 90, আর 90 আর 60 কত হচ্ছে? 150। তার মানে বোঝা যাচ্ছে এই দর্পণের পেছন দিকটাতে কোনো একটা জায়গাতে 150 ডিগ্রি কোণ করে এই i4 এর জন্য যে প্রতিবিম্বটা সেটা আমরা পাবো। তাহলে এটা হচ্ছে 30, এটা 60। এবার এখানে দেখো এই কোণ, এই যে রেখাটা আর এই রেখাটা দেখো সি বিন্দুতে এসে মিলিত হয়েছে, এই হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে এই একটা রেখা, এই একটা রেখা মিলিত হয়েছে, তার মানে আমরা কি বলতে পারি এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটা হচ্ছে 30, 30, 60, তার মানে অবশ্যই এই কোণটাও হবে আমাদের 30, 30, 60 ডিগ্রি। এবার আমাদের কত ডিগ্রি কোণে যেতে হবে? 60, 30, 90, 30, 120 আর 30, 150। তার মানে i4 এর জন্য যে প্রতিবিম্ব M2 দর্পণে পাবো সেটাও ঠিক 150 ডিগ্রি কোণ করে পেছন দিকে। 150 ডিগ্রি কোণ কোথায় হবে? 30, 60, 90 আর 60, 150। তার মানে দেখা যাচ্ছে এই জায়গাটাতেই আমরা প্রতিবিম্বটাকে পাবো। তার মানে বোঝা গেল i6 সেটা কোথায়? এই একই জায়গাতে। i5 যেখানে পেলাম i6টা আমরা সেখানেই পেলাম, যেখানে কিনা i6 হচ্ছে আমাদের i4 এর জন্য গঠিত হওয়া প্রতিবিম্ব, আর i5টা হচ্ছে i3 এর জন্য গঠিত হওয়া প্রতিবিম্ব। তো আমরা দেখা যাচ্ছে i3 এবং i4 এর জন্য যে প্রতিবিম্বটা পাবো সেটা আমাদের ওভারল্যাপ করে যাচ্ছে, এরকমভাবে একটা জায়গাতে কোইনসাইড করে যাচ্ছে, মানে একটা একটার উপরে উপরিপাতিত হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখব? আমরা কি i5 এবং i6কে আলাদাভাবে দেখব না, তখন আমরা দুটোকে একটা প্রতিবিম্ব হিসেবেই দেখব। পরিষ্কার হলো কথাটা? তাহলে বলতো এইবার আর কোনো প্রতিবিম্ব কি এখানে আমরা পেতে পারি না? এইখানে আমরা আর কোনো প্রতিবিম্ব পাবো না। তার কারণ এই যে আমাদের i5 যেটা আমাদের স্কাই কালার দিয়ে দেখিয়েছি, আকাশি কালার দিয়ে, সেটা আমাদের কার প্রতিবিম্ব? M1 এর প্রতিবিম্ব। তাহলে এটা কার কাছে বস্তু হিসেবে কাজ করতে পারে? M2 কাছে বস্তু হিসেবে কাজ করতে পারে? সেটা কি পারে না? কারণ এইটাকে যদি আমরা পেছন দিকে কল্পনা করি, বর্ধিত করেছি, তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রতিফলক তল, আমাদের i5 এই প্রতিফলক তলের পেছন দিকটাতে অবস্থান করছে। তাহলে এখান থেকে কোনো একটা আলোকরশ্মি এসে দর্পণের পেছন দিকে পড়লে তার জন্য তো কোনো প্রতিফলন হবে না, বা সেই জন্য কোনো প্রতিবিম্ব আমরা পাবো না। ঠিক একইভাবে আমাদের যে i6, এটা আমাদের এই যে আমাদের সবুজ কালার দিয়ে দেখিয়েছি, সেটা আমাদের M2 এর জন্য প্রতিবিম্ব। তাহলে এটা এখন বস্তু হিসেবে কাজ করতে পারে M1 এর কাছে। কিন্তু M1টাকে যদি আমরা এদিক বরাবর বর্ধিত করেছি, এটা কল্পনা করলে দেখতেই পাচ্ছি যে i6 আমাদের এই দর্পণের পেছন দিকটাতে অবস্থান করছে, সুতরাং এটার জন্য কোনো প্রতিবিম্ব এই দর্পণের মধ্যে আমরা পাবো না। সুতরাং এখানে আমরা কোনো প্রতিবিম্ব আর পাবো না। বোঝা গেল? তাহলে আমরা এখানে দেখতে পেলাম এইরকমভাবে দুটো দর্পণকে যদি 60 ডিগ্রি কোণ করে রাখি এবং বস্তুটাকে প্রতিসমভাবে এরকম কোনো একটা জায়গাতে অবস্থান করাই, তাহলে তার জন্য এই i1, i2, i3, i4 এবং i5 বা i6 যাই বলো না কেন, এই একটা প্রতিবিম্ব পাবো। অর্থাৎ টোটাল এখানে 1, 2, 3, 4, 5টা প্রতিবিম্ব আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব সংখ্যা সেটা কত হলো? 5টি। পরিষ্কার? তাহলে দুটো দর্পণ যারা পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রয়েছে এবং বস্তুটাকে যদি আমরা প্রতিসমভাবে স্থাপন করাই, তাহলে তার জন্য এই দর্পণ দুটির মাঝখানে, মানে দর্পণ দুটির মধ্যে মোট 5টা প্রতিবিম্ব আমরা পাবো। এইবার আমরা দেখব যে দর্পণ দুটি 60 ডিগ্রি কোণ করেই রয়েছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের দর্পণ M1, এই হচ্ছে দর্পণ M2, এরা পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের থিটার ভ্যালু সেটা 60 ডিগ্রি রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের θ1 এর ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি আর θ2 এর ভ্যালুটা হচ্ছে 40 ডিগ্রি। অর্থাৎ বস্তুটাকে আমরা অপ্রতিসমভাবে স্থাপন করেছি, এটা আমরা বললাম একটু আগে। তার মানে আমাদের এখানে বস্তুটাকে মনে করো এইরকম কোনো একটা জায়গাতে স্থাপন করেছি, এই হচ্ছে আমাদের ও এর অবস্থান। অর্থাৎ এই যদি আমরা একটা রেখা কল্পনা করি, তাহলে বুঝতেই পারছি এই যে রেখাটা এটা আমাদের সমদ্বিখণ্ডক রেখা নয়, কারণ এই কোণের মানটা কম, এই কোণের মানটা বেশি। তাহলে এখানে আমরা ধরেছি এটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। তার মানে বস্তুটাকে আমরা অপ্রতিসমভাবে স্থাপন করেছি, যেখানে কিনা এই বস্তু থেকে M1 দর্পণের এই যে লম্ব দূরত্ব এটা কম, তুলনামূলকভাবে আমাদের M2 থেকে এই দূরত্বটা অনেক বেশি। তাহলে আমরা বলতে পারি এই অবস্থায় দুটো দর্পণকে যদি আমরা 60 ডিগ্রি কোণ করে রাখি এবং এটা হচ্ছে তাদের ছেদ বিন্দু, তাহলে এই অবস্থায় এই দর্পণ দুটোর মাঝখানে বস্তুটাকে আমরা অপ্রতিসমভাবে স্থাপন করেছি। তাহলে দেখব এই ক্ষেত্রে কতগুলো প্রতিবিম্ব আমরা এই ক্ষেত্রে পাচ্ছি। খুব সহজ।
এখানে আমরা কি দেখব যে এই যে আমাদের বস্তুটাকে এখানে আমরা ও অবস্থানে রেখেছি, তাহলে আমরা এই দর্পণ দুটির যে ছেদবিন্দু সি সেখান থেকে এটা এরকম রেখা কল্পনা করলাম সিও। এখন আমরা একটু তাড়াতাড়ি করবো, দেখবো এখানে যতটা বিস্তারিত হয়ে করেছিলাম এখন দেখবে জিনিসটা অনেক বেশি সহজ মনে হবে। কারণ দেখো এই যে আমাদের সি থেকে ও পর্যন্ত এই রেখাটা M1 দর্পণের সঙ্গে 20 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে এই ওর জন্য আমাদের এই M1 দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটাও ঠিক 20 ডিগ্রি কোণ করে এইরকম একটা জায়গাতে অবস্থান করবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের I1 এর অবস্থান। সুতরাং এখান থেকে আমরা বুঝতেই পারছি যে এই যে রেখাটা এটা 20 ডিগ্রি কোণ করে রয়েছে। ঠিক একইভাবে আমাদের সিও রেখাটা M2 এর সঙ্গে 40 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে ও এর জন্য যে প্রতিবিম্বটা এখানে পাবো M2 দর্পণের মধ্যে সেটাও ঠিক 40 ডিগ্রি কোণ করে অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা জায়গাতে আমরা পাবো I2। তাহলে এই হচ্ছে আমাদের রেখা যেটা কিনা এখানে আমাদের 40 ডিগ্রি কোণ করে রয়েছে। I1টা আমাদের তৈরি হয়েছিল কার জন্য? ও এর জন্য। I2টা হয়েছিল ও এর জন্য। পরিষ্কার? আচ্ছা, এবার দেখো এই I1 এটা এখন আমাদের M2 এর কাছে বস্তু হিসেবে কাজ করছে। এক্ষেত্রে কত ডিগ্রি কোণ করে রয়েছে? এটা 20, এটা 20 40 আর 40 80। তার মানে বুঝতেই পারছি M2 দর্পণের পেছন দিকটাতে 80 ডিগ্রি কোণ করে কোনো একটা জায়গাতে I1 এর জন্য প্রতিবিম্বটাকে আমরা পাবো। সেটা কোথায় হবে? এটুকু হচ্ছে 20 20 40 20 60 20 90 80, সরি অ্যাপ্রক্সিমেটলি এরকম কোনো একটা জায়গাতে আমাদের I3 পাবো। I3টা কার জন্য? I1 এর জন্য, এই জায়গাটাতে। তাহলে এই কোণটা নিশ্চয়ই আমাদের 40 ডিগ্রি, কারণ আমাদের I1টার অবস্থান এখানে আমাদের কত ডিগ্রি কোণ করে রয়েছে? M2 দর্পণ থেকে 20 20 40 আর 40 80 80 ডিগ্রি কোণ করে রয়েছে। মানে I1 এর জন্য যে প্রতিবিম্ব আমরা M2 দর্পণের মধ্যে পাবো সেটাও নিশ্চয়ই 80 ডিগ্রি কোণ করে পেছন দিকে। তো এটুকু যদি 40 হয়, এখানে আরও 40, অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা জায়গাতে আমাদের I3টাকে পাবো। ঠিক একইভাবে I2 এর জন্য একটা প্রতিবিম্ব আমরা M1 দর্পণে এখন পাবো, নিশ্চয়ই পাবো, কারণ ততক্ষণ পর্যন্ত পাবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই বস্তুটার অবস্থান সেটা দর্পণের প্রতিফলক তলের ওপর দিকটাতে অবস্থান করছে। এই ক্ষেত্রে এই দর্পণের এই সামনের দিকটাতে অবস্থান করবে, তাহলে আমরা বলতে পারবো তার জন্য একটা প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে I2 এর জন্য একটা প্রতিবিম্ব আমাদের এখন M1 দর্পণের মধ্যে তৈরি হবে। চলো দেখা যাক এখানে কত ডিগ্রি কোণ করে রয়েছে। এটা হচ্ছে 40, এটা 40 80, এখানে 20 100। তার মানে এই পেছন দিকে 100 ডিগ্রি কোণ করে কোনো একটা জায়গাতে তৈরি হবে আমাদের প্রতিবিম্বটা। এটা 20 40 60 80 100, অ্যাপ্রক্সিমেটলি এরকম কোনো একটা জায়গাতে আমাদের প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে এই জায়গাতে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে I4। সেটা কার জন্য? I2 এর জন্য। তাহলে এরকমভাবে এরকম একটা রেখা কল্পনা করলে আমরা বলতে পারি এই যে পুরো কোণটা এটা হচ্ছে আমাদের 40 40 80 20 100। তাহলে এইটুকু যদি 20 হয় তাহলে নিশ্চয়ই এটা আমাদের 80 ডিগ্রি কোণ করে রয়েছে। হলো। ঠিক একইভাবে I3 জন্য কোনো প্রতিবিম্ব তৈরি হবে অবশ্যই, কারণ এই যে আমাদের M1 দর্পণ এটাকে যদি আমরা পেছন দিকে এভাবে বর্ধিত করি তাহলে বলতে পারি এটা আমাদের প্রতিফলক তলের সামনের দিকটাতে অবস্থান করছে। তাহলে I3 জন্য একটা প্রতিবিম্ব আমরা M1 দর্পণে পাবো। সেটা কোথায় তৈরি হবে? সেটাও ঠিক একইভাবে আমরা কোণটাকে হিসাব করি। এটুকু 40 40 80, এটুকু 40 120 আর 20 হচ্ছে 140, মানে 40 40 80 3 40 120 আর 20 হচ্ছে 140। তাহলে 140 ডিগ্রি পেছন দিয়ে কোনো একটা জায়গায় তৈরি হবে। তাহলে সেটা কোথায় তৈরি হবে? এদিকে 20, এদিকে হচ্ছে 80, মানে 100 ডিগ্রি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এইরকম কোনো একটা জায়গাতে আমাদের I5 তৈরি হবে। কার জন্য? I3 এর জন্য। বোঝা গেল? তাহলে এই পুরো কোণটা যদি 140 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 140 ডিগ্রি। এটুকু 20, এটুকু 80 100, তাহলে আমরা বুঝতে পারছি এটুকু হচ্ছে 40 ডিগ্রি। হলো। তাহলে I3 এর জন্য I5 আমরা পেয়ে গেলাম। তাহলে দেখা যাক I4 এর জন্য I6টা আমরা পাই কিনা। অবশ্যই পাবো, কারণ এই দর্পণটাকে যদি পেছন দিকে এরকমভাবে বর্ধিত করি তাহলেও আমরা দেখতে পাচ্ছি I4টা এই দর্পণের সামনের দিকটাতে অবস্থান। তাহলে অবশ্যই I4 এর জন্য একটা প্রতিবিম্ব এই দর্পণে তৈরি হবে। তাহলে এখানে দেখে নিই এই কোণটার মান কত হচ্ছে। এখানে এই কোণটার মান হচ্ছে এটুকু হচ্ছে 80, এটুকু 100 120 160, তাহলে এই টোটালটা হচ্ছে 160 ডিগ্রি। তাহলে পেছন দিকে 160 ডিগ্রি কোণ করে কোনো একটা জায়গায় তৈরি হবে। এটুকু হচ্ছে আমাদের 40, এটুকু 40 80, এটুকু 100, এটুকু মানে 120 140 160। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাটাতেই আমাদের প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। তার মানে আমরা বলতে পারি I6 যেটা তৈরি হচ্ছে I4 এর জন্য সেটাও দেখা যাচ্ছে I5 এর যে অবস্থান সেই অবস্থানেই পাওয়া যাচ্ছে, ঠিক যেমনটা আমরা এই ক্ষেত্রে পেয়েছিলাম। বোঝা গেল? তার মানে I3 এর জন্য যে I5 পাবো এবং I4 এর জন্য I6 পাবো সেটা কোইনসাইড করে যাচ্ছে, একটা একটার উপর উপরিপাতিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে I5 এবং I6কে আমরা একটা হিসেবেই কল্পনা করতে পারি। বোঝা গেল? তাহলে দেখো এইবার I5 এর জন্য আর কোনো প্রতিবিম্ব কি আমরা পাবো না, কারণ I5টা হচ্ছে আমাদের এই দর্পণের জন্য প্রতিবিম্ব। এখন এটা আমাদের এটার কাছে বস্তু হিসেবে কাজ করতে পারে, কিন্তু এটাকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি তার মানে অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা জায়গাতে গিয়ে শেষ হবে। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের I5 সেটাই দর্পণের পেছন দিকটাতে অবস্থান করে, সুতরাং I5 এর জন্য কোনো প্রতিবিম্ব আমরা M2 দর্পণে পাবো না।
ঠিক একইভাবে I6 এর জন্য দেখি, I6টা হচ্ছে আমাদের M2 দর্পণের জন্য প্রতিবিম্ব। এখন এটা আমাদের M1 এর কাছে বস্তু হিসেবে কাজ করতে পারে। এখন M1টাকে যদি এদিক বরাবর বর্ধিত করি তাহলে এরকম কোনো একটা জায়গাতে গিয়ে শেষ হবে। তাহলে বুঝতেই পারছি এটা হচ্ছে উপরের দিকটা প্রতিফলক তল, তাহলে আমাদের I6 পেছন দিকটাতে অবস্থান করছে, তাহলে পেছন দিয়ে কোনো একটা বস্তু থাকলে পরে দর্পণের পেছন দিয়ে কোনো বস্তু হলে তার জন্য তো কোনো প্রতিবিম্ব আমরা পাবো না। সুতরাং এখানে আমরা আর কোনো প্রতিবিম্ব পাবো না, এখানে আমরা শেষ। তাহলে এই ও বস্তুটা যেখানে কিনা আমরা অপ্রতিসমভাবে স্থাপন করেছি দর্পণ দুটোর মাঝখানে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র 1 2 3 4 5টা প্রতিবিম্ব পাচ্ছি। ঠিক যেমনটা এক্ষেত্রে দেখলাম, এক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব সংখ্যা হচ্ছে 5টি। পরিষ্কার হলো? দেখো জিনিসটা কিন্তু খুব ডিটেলসে তোমাদেরকে আমি বোঝালাম, তোমাদের বোঝানোর জন্য। বুঝতে পারলে আশা করি। তাহলে এরকমভাবে দুটো দর্পণকে যদি 60 ডিগ্রি কোণে আনত করি এবং বস্তুটাকে যদি দর্পণ দুটোর মাঝখানে প্রতিসম বা অপ্রতিসম উভয় ক্ষেত্রে দেখলাম, যদি এরকম প্রতিসম বা এরকম অপ্রতিসমভাবে স্থাপন করি তাহলে সেক্ষেত্রে কতগুলো প্রতিবিম্ব পাচ্ছি? 5টা করে প্রতিবিম্ব পাচ্ছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। ধরো দর্পণ দুটো এরকমভাবে 72 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কী কী ঘটনা ঘটে তারপরে আমরা আমাদের ফর্মুলাতে ঢুকবো। ঠিক আছে, তাহলে এটাকে একটু আমরা উপর দিকে তুলে দিই, এই জিনিসটা তোমরা বুঝে গেছি। এবার আমরা দেখব দর্পণ দুটো যদি পরস্পরের সঙ্গে 72 ডিগ্রি কোণ করে থাকে তখন কী কী ঘটনা ঘটছে। এইরকমভাবে দুটো দর্পণ আমাদের কাছে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের দর্পণ M1, এটা হচ্ছে আমাদের M2 দর্পণ। এরা এখন পরস্পরের সঙ্গে মনে করো 72 ডিগ্রি কোণ করে রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের থিটার ভ্যালু হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বলি বস্তুটাকে প্রতিসমভাবে স্থাপন করেছি, তার মানে আমরা বলতে পারি থিটা 1 এর ভ্যালুটা যদি 36 ডিগ্রি হয়, থিটা 2 ভ্যালুটাও 36 ডিগ্রি হবে। অর্থাৎ বস্তুটাকে আমরা এইরকম কোনো একটা জায়গাতে স্থাপন করেছি। এই যদি আমাদের ছেদবিন্দু সি থেকে এরকম একটা সমদ্বিখণ্ডক রেখা কল্পনা করি, তাহলে আমাদের এই হচ্ছে সি, এই হচ্ছে আমাদের বস্তু ও, তাহলে সিও রেখাটা এই হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক রেখার উপরে অবস্থিত। এই ও বস্তুটাকে এখানে রেখেছি। আমরা বলতে পারি বস্তুটা এখন প্রতিসমভাবে স্থাপন করি। তাহলে বস্তুটার এই যে দর্পণ দুটোর মধ্যবর্তী কোণ যদি 72 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 36 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 36 ডিগ্রি। পরিষ্কার এটুকু? আচ্ছা, এবার চলো দেখা যাক এই ও বস্তুটার জন্য এই দর্পণ দুটোর মধ্যে কতগুলো প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে ঠিক একইভাবে সি থেকে ও পর্যন্ত এই রেখাটা 36 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে এই ও বস্তুটার জন্য আমাদের M1 দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটাও নিশ্চয়ই 36 ডিগ্রি কোণ করে অ্যাপ্রক্সিমেটলি এরকম কোনো একটা জায়গাতে প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে এই যদি আমাদের রেখা হয় তাহলে এটাও নিশ্চয়ই 36 ডিগ্রি কোণ করে থাকবে। ঠিক একইভাবে আমাদের সিও রেখাটা M2 দর্পণের সঙ্গে 36 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে এটার জন্য যে প্রতিবিম্বটা তৈরি হবে এটাও ঠিক পেছন দিকটাতে 36 ডিগ্রি কোণ করে অ্যাপ্রক্সিমেটলি এরকম কোনো একটা জায়গায় তৈরি হবে। তাহলে এই হচ্ছে আমাদের 36 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি I1 তৈরি হয়েছে ও এর জন্য, I2ও তৈরি হয়েছে আমাদের ও এর জন্য। হলো? আচ্ছা, এবার আমাদের এই I1 এর জন্য কোনো একটা প্রতিবিম্ব নিশ্চয়ই আমরা M2 দর্পণে পাবো, অবশ্যই পাবো, কারণ আমাদের I1টা এখন M2 দর্পণের সামনের দিকে এই প্রতিফলক তলের সামনে দিয়ে কোনো একটা জায়গাতে অবস্থান করছে। তাহলে I1 এর জন্য যে প্রতিবিম্বটা পাবো সেটা কত ডিগ্রি কোণ করে থাকবে? আমরা এখানে কোণটার হিসাব করি, এটা 36, এটা 36, এটা 36। তো আমরা এখানে বুঝতে পারলাম 30 30 60, এদিকে হচ্ছে 72 ডিগ্রি, 72 আর 36 মানে হচ্ছে 108 ডিগ্রি। তার মানে পেছন দিকে 108 ডিগ্রি কোণ করে কোনো একটা জায়গাতে অবস্থান করবে। এটুকু 36 36 36 অ্যাপ্রক্সিমেটলি এইরকম কোনো একটা জায়গাতে আমাদের I3 তৈরি হবে। কার জন্য? I1 এর জন্য। তাহলে এই যে আমাদের রেখাটা, এটাকে যদি এরকমভাবে বর্ধিত করি তাহলে আমরা বুঝতেই পারছি এই কোণটার মান নিশ্চয়ই 72 ডিগ্রি হবে। তাহলে এটা যদি আমাদের 108 ডিগ্রি হয়, এইটা হচ্ছে আমাদের 108 ডিগ্রি। এবার I2 এর জন্য কোনো প্রতিবিম্ব কি M1 দর্পণে তৈরি হবে? অবশ্যই তৈরি হবে, কারণ M1 দর্পণটাকে যদি এদিক বরাবর বর্ধিত করি তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের I2 এই M1 দর্পণের প্রতিফলক তলের এই দিকটাতেই অবস্থান করে। সুতরাং এটার জন্য একটা প্রতিবিম্ব অবশ্যই তৈরি হবে। সেটা কোথায় তৈরি হবে এটাও ক্ষেত্রে তাই দেখবো। এই কোণটার মান হচ্ছে 36, এটা 36, এটা 36, তার মানে টোটাল হচ্ছে 108 ডিগ্রি। তাহলে পেছন দিকে 108 ডিগ্রি কোণ করে কোনো একটা জায়গাতে তৈরি হবে। তাহলে এখানে দেখেই বুঝতে পারছি এটা 36 36 36 অ্যাপ্রক্সিমেটলি এইরকম কোনো একটা জায়গাতে আমাদের I4 পাবো। তাহলে I4টা কার জন্য? I2 এর জন্য। তাহলে এই যদি আমরা রেখাটাকে কল্পনা করি তাহলে এখানে যদি এটা 36 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা আমাদের 72 ডিগ্রি হবে। পরিষ্কার? তাহলে আমরা বুঝতে পারলাম যে I1 এর জন্য একটা প্রতিবিম্ব এখানে পাচ্ছি I3, I2 এর জন্য একটা প্রতিবিম্ব পাচ্ছি I4। আচ্ছা, এর বেশি আর কোনো প্রতিবিম্ব এখানে পেতে পারি? দেখো আর কোনো প্রতিবিম্ব কিন্তু এখানে পাবো না। তার কারণ আমাদের I3টা কার জন্য প্রতিবিম্ব? M2 দর্পণের জন্য প্রতিবিম্ব। এখন এটা বস্তু হিসেবে কাজ করতে পারে কার কাছে? M1 এর কাছে। কিন্তু M1টাকে যদি আমরা এদিক বরাবর বর্ধিত করি তাহলে দেখা যাচ্ছে I3 এই M1 রেখার উপরেই অবস্থান করছে।
এখন এটার জন্য যদি একটা প্রতিবিম্ব হিসাব করি তাহলে সেটা কি তৈরি হতে পারে? অবশ্যই তৈরি হবে না। তার কারণ i3 এর জন্য যে প্রতিবিম্বটা তৈরি হবে এই কোণটার মান কত হচ্ছে? টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি পেছনে কোথায় তৈরি হবে? এখানেই তৈরি হবে। তাহলে এটা তো আমরা হিসাব করতে পারবো না। ঠিক একইভাবে i4 এর জন্য এটাও দেখো আমাদের এই M2 রেখা এটার ওপরেই অবস্থান করছে, সুতরাং এটার জন্য কোনো প্রতিবিম্ব আমরা এই দর্পণের মধ্যে পাবো না। ঠিক যেমনটা আমরা এই ক্ষেত্রে দেখলাম i3 যেটা কিনা আমাদের M1 দর্পণের রেখার ওপরে অবস্থান করছে, এই তলের ওপরেই অবস্থান করছে, সুতরাং এটার জন্য কোনো প্রতিবিম্ব আমরা পাবো না। এখানে আমাদের শেষ। তার মানে এরকমভাবে দুটো দর্পণ পরস্পরের সঙ্গে যদি 72 ডিগ্রি কোণ করে থাকে, যেখানে কিনা বস্তুটাকে আমরা 36 ডিগ্রি অর্থাৎ প্রতিসমভাবে স্থাপন করেছি, তাহলে তার জন্য শুধুমাত্র i1 i2 i3 i4 অর্থাৎ এক্ষেত্রে টোটাল 4টা প্রতিবিম্ব আমরা পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব সংখ্যা 4টা। পরিষ্কার? তাহলে এইভাবে আমরা দেখব যে দর্পণ দুটো যদি পরস্পরের সঙ্গে 72 ডিগ্রি কোণ করে থাকে এবং তাদের মধ্যে যদি বস্তুটাকে আমরা অপ্রতিসমভাবে স্থাপন করাই, তাহলে সেই ক্ষেত্রে কতগুলো প্রতিবিম্ব তৈরি হচ্ছে। অর্থাৎ এই হচ্ছে আমাদের দর্পণ M1, এই হচ্ছে দর্পণ M2, এদের মধ্যবর্তীকার কোণ সেটা কত? 72 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু 72 ডিগ্রি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের থিটা 1 এর ভ্যালু হচ্ছে 32 ডিগ্রি আর আমাদের থিটা 2 ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি। অর্থাৎ দেখেই বুঝতে পারছি এই যে আমাদের বস্তুটা এরকম কোনো একটা জায়গাতে অবস্থান করছে, এই হচ্ছে সংযোগকারী রেখা। এই যদি আমাদের সি বিন্দু হয় তাহলে সি বিন্দু থেকে সংযোগকারী রেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের ও। তাহলে সিও রেখাটা M1 এর সঙ্গে থিটা 1 কোণ করে রয়েছে, অর্থাৎ এটা যদি আমাদের 32 ডিগ্রি হয়, এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে এই অবস্থায় আমরা দেখব যে বস্তুটাকে যদি এরকম দর্পণ দুটোর মাঝখানে অপ্রতিসমভাবে অবস্থান করাই, তাহলে তার জন্য কতগুলো প্রতিবিম্ব এই দর্পণ দুটির মধ্যে তৈরি হচ্ছে। তাহলে তাই দেখব সিও রেখাটা M1 এর সঙ্গে 32 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে ওর জন্য যে বস্তুর মধ্যে এই দর্পণের মধ্যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটাও নিশ্চয়ই 32 ডিগ্রি কোণ করে অ্যাপ্রক্সিমেটলি এরকম কোনো একটা জায়গাতে তৈরি হবে। এটা হচ্ছে আমাদের i1 এর অবস্থান। তাহলে এই যদি আমাদের রেখা হয় সি থেকে i1 পর্যন্ত, নিশ্চয়ই এই কোণটা আমাদের 32 ডিগ্রি। ঠিক একইভাবে আমাদের সিও রেখাটা M2 এর সঙ্গে 40 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে এটাও নিশ্চয়ই এটার জন্য যে প্রতিবিম্বটা তৈরি হবে M2 দর্পণের মধ্যে 40 ডিগ্রি কোণ করে অ্যাপ্রক্সিমেটলি এরকম কোনো একটা জায়গায় তৈরি হবে আমাদের i2। এই হচ্ছে রেখা। তাহলে এই কোণটার মান নিশ্চয়ই 40 ডিগ্রি। হলো পরিষ্কার? আচ্ছা, এখানে আমাদের i1টা পেয়েছি ও এর জন্য, i2ও পেয়েছি আমরা ও এর জন্য। আচ্ছা, এখানে আমাদের i1 এর জন্য একটা প্রতিবিম্ব কি আমাদের M2 দর্পণে তৈরি হবে? অবশ্যই তৈরি হবে, কারণ আমাদের এই i1 এটা M2 দর্পণের প্রতিফলক তলের এই সামনের দিকটাতে কোনো একটা জায়গাতে অবস্থান করছে, সুতরাং এটার জন্য একটা প্রতিবিম্ব অবশ্যই M2 দর্পণে আমরা পাবো। তাহলে আমরা দেখে নিই এখানে যে আমাদের CI1 রেখা এটা কত ডিগ্রি কোণ করে রয়েছে, এটা হচ্ছে 32, এটা 32, অর্থাৎ টোটাল হচ্ছে 64 আর এদিকে হচ্ছে 40, অর্থাৎ 104 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে অবশ্যই এই M2 দর্পণের পেছন দিকটাতে 104 ডিগ্রি কোণ করে কোনো একটা জায়গাতে i1 এর জন্য প্রতিবিম্বটাকে আমরা পাবো। তাহলে এক্ষেত্রে কোথায় হবে? এটুকু 40 হয়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এইরকম কোনো একটা জায়গাতে আমাদের প্রতিবিম্বটাকে পাবো i3। কার জন্য? i1 এর জন্য। তাহলে এই রেখাটাকে যদি আমরা এরকমভাবে যুক্ত করি তাহলে এইটুকু হচ্ছে কত? 104 ডিগ্রি। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের 64 ডিগ্রি, এইরকম একটা জায়গাতে তৈরি হবে। এবার এই i2 এর জন্য কোনো প্রতিবিম্ব কি আমরা M1 দর্পণের মধ্যে পাবো? অবশ্যই পাবো, কারণ আমাদের i2 সেটাও দেখো এই M1 দর্পণের উপরের দিকটা, প্রতিফলক তলে এই সামনের দিকটাতে কোনো একটা জায়গাতে অবস্থান করছে, তাহলে এটার জন্য একটা অবশ্যই প্রতিবিম্ব আমরা M1 দর্পণের মধ্যে পাবো। তাহলে দেখে নিই আমাদের এই CI2 রেখা এটা কত ডিগ্রি কোণ করে রয়েছে, এটা 40, এটা 40, 80 আর 32, 112 ডিগ্রি। তবে নিশ্চয়ই পেছন দিকটাতে 112 ডিগ্রি কোণ করে কোনো একটা জায়গাতে অবস্থান করবে, এটা হচ্ছে 30 ডিগ্রি, 32 ডিগ্রি। তাহলে এইদিকে অ্যাপ্রক্সিমেটলি এইরকম কোনো একটা জায়গাতে আমাদের i4কে পাবো। কার জন্য? i2 এর জন্য। তার মানে এই রেখাটাকে যদি আমরা এরকমভাবে যুক্ত করি তাহলে এটা যদি আমাদের 112 ডিগ্রি হয়, এটা হচ্ছে 112 ডিগ্রি, এটা 32 ডিগ্রি, তার মানে আমরা বুঝে গেলাম এটা নিশ্চয়ই 80 ডিগ্রি। তাহলে 112 ডিগ্রি কোণ করে এইরকমভাবে কোনো একটা জায়গাতে অবস্থান করবে। আচ্ছা, এবার আমাদের এই যে i3 এর জন্য কোনো প্রতিবিম্ব কি আমরা M1 দর্পণের মধ্যে পাবো? কারণ i3 হচ্ছে সবুজ কালারে দেখিয়ে দিতে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের M2 দর্পণের জন্য প্রতিবিম্ব। তাহলে এটা আমাদের এখন M1 দর্পণের কাছে বস্তু হিসেবে কাজ করতে পারে। তাহলে M1 দর্পণের দেখা যাক যে M1 দর্পণের সামনের এই প্রতিফলক তলের উপর দিকটাতে অবস্থান করছে কিনা। আমরা এই দর্পণটাকে যদি একটু সাইড দিকে বর্ধিত করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি এরকম কোনো একটা জায়গাতে দর্পণটাকে আমরা পাবো। তাহলে বুঝতে পারছি আমাদের i3 এই M1 দর্পণের প্রতিফলক তলের উপর দিকটাতে কোনো একটা জায়গাতে অবস্থান করে, তাহলে অবশ্যই এটার জন্য একটা প্রতিবিম্ব আমরা এই আমাদের M1 দর্পণের মধ্যে পাবো। তাহলে i3টা কত ডিগ্রি কোণ করে রয়েছে? CI3 রেখাটাকে যদি আমরা হিসাব করি এটা 64, এটুকু 40, অর্থাৎ 104 ডিগ্রি।
আর এটুকু হচ্ছে 72 ডিগ্রি, তার মানে হচ্ছে 176 ডিগ্রি। তাহলে 176 ডিগ্রি কোণ করে রয়েছে আমাদের CI3। তাহলে I3 এর জন্য যে প্রতিবিম্বটা আমরা M1 দর্পণে পাবো সেটাও নিশ্চয়ই 176 ডিগ্রি কোণ করে পেছন দিকটাতে অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি এইরকম কোনো একটা জায়গাতে আমরা I5কে পাবো। কার জন্য? I3 এর জন্য। তার মানে আমাদের এই হচ্ছে CI5 রেখা। তাহলে এই কোণটার মান হচ্ছে 32, এটুকু হচ্ছে 80, তার মানে 112 ডিগ্রি, তার মানে এটাকে বুঝে গেলাম এটা হচ্ছে 64 ডিগ্রি, তাহলে হচ্ছে 176 ডিগ্রি। পরিষ্কার? তাহলে I3টা যদি আমাদের M1 এর সঙ্গে 176 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে I3 এর জন্য যে প্রতিবিম্ব M1 দর্পণের মধ্যে পাবো সেটা এমনভাবে অবস্থান করবে যেন এই রেখাটা 176 ডিগ্রি কোণ করেই থাকে। পরিষ্কার? আচ্ছা, I3 এর জন্য তো আমরা I5 পেয়ে গেলাম। চলো I4 এর জন্য I6 পাওয়া যায় কিনা, এইটা কিন্তু আর পাওয়া যাবে না। তার কারণ কি দেখো, এই যে I4 এটা কার জন্য প্রতিবিম্ব? M1 এর কাছে প্রতিবিম্ব। এখন এটা কার কাছে বস্তু হিসেবে কাজ করতে পারে? M2 এর কাছে বস্তু হিসেবে কাজ করতে পারে। কিন্তু আমরা যদি M2টাকে পেছন দিকে বর্ধিত করি, দেখা যাচ্ছে M2টা এরকম কোনো একটা জায়গাতে শেষ হচ্ছে। তার মানে এই হচ্ছে সামনের প্রতিফলক তল, আর এটা হচ্ছে পেছনের দিক। তার মানে I4 এখন পেছনের দিকে চলে এসছে। তাহলে এটার জন্য কোনো প্রতিবিম্ব কিন্তু এখন আমরা M2 দর্পণে পাবো না, কারণ আমরা দর্পণের পেছন দিকে দাঁড়ালে নিশ্চয়ই তোমার প্রতিবিম্ব তুমি দর্পণের মধ্যে দেখতে পাবে না। তুমি যতক্ষণ পর্যন্ত দর্পণের সামনের দিকটাতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার প্রতিবিম্ব দর্পণের মধ্যে পাবে। যখন তুমি দর্পণের তলের মধ্যে বা দর্পণের তলের পেছন দিকে চলে যাবে তখন কিন্তু তোমার আর কোনো প্রতিবিম্ব ওই দর্পণের মধ্যে দেখতে পাবে না। ঠিক তাই I4টা এখন এই M2 দর্পণের পেছন দিকে চলে এসছে, তাহলে এটার জন্য কোনো প্রতিবিম্ব আমরা এখন আর M2 দর্পণে পাবো না। বাস এখানে আমাদের এটাই শেষ। তাহলে এখান থেকে আর বাড়তি কোনো প্রতিবিম্ব পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে এরকম দুটো দর্পণ যারা 72 ডিগ্রি কোণ করে রয়েছে এবং বস্তুটাকে আমরা অপ্রতিসমভাবে এরকমভাবে অবস্থান করিয়েছি, যেখানে θ1 এর মান হচ্ছে 32 ডিগ্রি, θ2 এর মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই অবস্থায় এই বস্তুটার জন্য যে প্রতিবিম্ব আমরা পাবো সেগুলো হচ্ছে I1, I2, I3, I4 এবং I5। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব সংখ্যা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব সংখ্যা হচ্ছে 5টি। পরিষ্কার? যেমনটা দেখলাম দর্পণ দুটো যদি 60 ডিগ্রি কোণ করে থাকে তাহলে প্রতিসম এবং অপ্রতিসম উভয় ক্ষেত্রেই 5টি করে প্রতিবিম্ব পাচ্ছি। কিন্তু যখন তারা 72 ডিগ্রি কোণ করে রয়েছে তখন দেখা যাচ্ছে তারা যদি প্রতিসমভাবে অবস্থান করে তাহলে 4টে পাচ্ছি, অপ্রতিসমভাবে থাকলে বলে 5টা পাচ্ছি। তার মানে দেখা যাচ্ছে কোণের মানটা পরিবর্তন হয়ে গেলে পরে সেখানে যেমন প্রতিবিম্বের সংখ্যা পরিবর্তন হয়ে যাচ্ছে, বস্তুটাকে যদি প্রতিসম না অপ্রতিসমভাবে স্থাপন করেছে সেটাও যদি পরিবর্তন হয়ে যায় তাহলেও দেখা যাচ্ছে একই কোণের জন্য প্রতিবিম্বের সংখ্যাটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে একটা খুব কনফিউজিং একটা ব্যাপার তৈরি হয়ে গেল যে কোন ক্ষেত্রে কতগুলো হবে সেটা আমাদের বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেল। এর জন্য আমরা একটা ফর্মুলাকে ব্যবহার করে থাকি, যেটাকে ব্যবহার করে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো যে দর্পণ দুটোর মাঝখানে কোনটার মান কত। সেটা জানলে পরে বলে দিতে পারবো বস্তুটা প্রতিসমভাবে থাকলে পরে কটা প্রতিবিম্ব তৈরি হবে, অপ্রতিসমভাবে থাকলে পরে কটা প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে সেই কি ফর্মুলাটা, চলো এবার একটু দেখে নেওয়া যাক। এখন আমরা দেখব যে সেই ফর্মুলাটা কি। ফর্মুলাটা এখন আমরা দেখব। ফর্মুলাটা বের করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা দেখব দর্পণ দুটোর মধ্যবর্তীকার কোণ কত। দর্পণ দুটির মধ্যবর্তী কোণ মনে করো থিটা। তোমায় বলে দেওয়া হলো দর্পণ দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এবার আমরা কি জানি, একটা বৃত্তের, এই যে তোমরা বৃত্তের কথা দেখছো, এই বৃত্তের মোট কোণের মান কত হয় আমরা জানি। বৃত্তের এক বিন্দু থেকে যাত্রা শুরু করে তোমরা যদি আবার সেখানেই ফিরে আসো টোটাল তোমরা 360 ডিগ্রি ঘুরে আসবে। তার মানে একটা বৃত্তের টোটাল কোণের মানটা কত হতে পারে, 360 ডিগ্রি। এখান থেকে তোমরা এখানে ঘুরে আসো আবার 360 ডিগ্রি। তাহলে আমরা এই যে দর্পণ দুটির মধ্যবর্তী কোণ থিটা পেলাম, এখানে যে আমরা কোণটা পেলাম একটু ভালো করে লিখি, এই হচ্ছে থিটা। তাহলে আমরা হিসাব করব যে দর্পণ দুটোর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমাদের 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি হচ্ছে, এই যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটাকে আমরা বের করব। সেটা দেখব সেটা কি কোনো জোড় সংখ্যা নাকি কোনো বিজোড় সংখ্যা, সেটা আমাদের খুব ভাইটাল। এই জোড় বা বিজোড় হওয়ার উপরে নির্ভর করে প্রতিবিম্বের সংখ্যা কত হবে। দেখো আমরা যেটা একটু দেখে আসলাম, এখান থেকে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমরা কি দেখলাম যে দর্পণ দুটোর মধ্যবর্তীকার কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখানে আমরা দেখলাম দর্পণ দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা 360 ডিগ্রি ডিভাইড বাই আমরা 60 ডিগ্রি করলাম, তাহলে কত হলো, এই ভ্যালুটা হবে আমাদের 6। তাহলে 6 কি, 6 একটা জোড় সংখ্যা।
এবার এখানে দেখো আমাদের প্রতিবিম্ব সংখ্যা কত, 5টা। আমরা এখানে ভ্যালুটা কত পেলাম, 6। তার মানে আমরা বুঝতে পারছি এই যে প্রতিবিম্ব সংখ্যা হবে 6-এর থেকে 1 কম হচ্ছে। ঠিক একইভাবে আমরা এক্ষেত্রেও দেখি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এখানে যদি আমরা 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ডিগ্রি করি তাহলে ভ্যালুটা কত হচ্ছে, 6। সেটা হচ্ছে একটা জোড় সংখ্যা। এখানে আমরা প্রতিবিম্ব সংখ্যা করা পাচ্ছি 5, তাহলে 5 যদি পেতে হয় 6-এর থেকে আমাকে 1 বাদ দিতে হবে। এখানেও দেখতে পাচ্ছি আমাদের 5 যদি পেতে হয় তাহলে 6 থেকে 1 বাদ দিতে হবে। তার মানে আমরা যদি এখান থেকে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ডিগ্রি যেটা পেলাম সেখান থেকে 1 বাদ দিয়ে দিই, এটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংখ্যা। প্রতিবিম্ব সংখ্যা পরিষ্কার হলো। আমরা প্রথমে 360 ডিগ্রিকে এই থিটা অর্থাৎ 60 ডিগ্রি দিয়ে ভাগ করব। যেই ভ্যালুটা পেলাম সেটা যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে সেখান থেকে আমরা 1 বাদ দিয়ে দেব, যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংখ্যা। এটা কার জন্য, প্রতিসম ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি। ঠিক একইভাবে আমরা এই ক্ষেত্রে দেখব 360কে আমরা 60 দিয়ে ভাগ করলাম, কত পেলাম, 6। 6 হচ্ছে একটা জোড় সংখ্যা, আমাদের প্রতিবিম্ব সংখ্যা কত পেতে হবে, 5। তার মানে এখান থেকে আমরা 1 বাদ দিই তাহলে আমরা প্রতিবিম্ব সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ এখানে আমাদের 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ডিগ্রি যা ভ্যালু পেলাম সেখান থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংখ্যা। প্রতিসম অপ্রতিসম উভয় ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। কিন্তু যখন আমরা এরকম এই ক্ষেত্রে আসবো, 72 ডিগ্রি কোণের ক্ষেত্রে আসবো, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পাল্টে যাচ্ছে। তার কারণ এই ক্ষেত্রে আমাদের 360 ডিগ্রি ডিভাইডেড বাই যদি 72 করি তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে 5। এক্ষেত্রেও দেখি এই 360 ডিগ্রি ডিভাইডেড বাই 72 ডিগ্রি এই ভ্যালুটা কত হচ্ছে, 5। এখানে প্রতিবিম্ব সংখ্যা কত আছে, 4। তাহলে 5-এর থেকে 1 বিয়োগ করলে এটা আমরা পাবো, কিন্তু এখানে দেখো এটা যা পাচ্ছি সেটাই আমরা এখানে লিখতে হবে। তার মানে আমরা যখন দেখব এই 360 ডিগ্রি ডিভাইড বাই এই যে 72 ডিগ্রি এই ভ্যালুটা যদি একটা বিজোড় সংখ্যা আসে তাহলে আমাদের প্রতিসম অবস্থানের জন্য আমাদের কি লিখতে হবে, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 72 ডিগ্রি যে ভ্যালুটা আসবে সেখান থেকে 1 বাদ দেব, যেটা হবে সেটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংখ্যা। কখন, প্রতিসম অবস্থানের জন্য। কিন্তু যখন অপ্রতিসম অবস্থানে চলে যাবে তখন কি দেখা যাচ্ছে, 360 ডিগ্রি ডিভাইড বাই 72 ডিগ্রি পেলে কত পেলাম, 5। এটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংখ্যা। অর্থাৎ যখন আমরা দেখব অপ্রতিসম অবস্থান সেই ক্ষেত্রে 360 ডিগ্রিকে 72 ডিগ্রিতে ভাগ করব, যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংখ্যা। প্রতিবিম্ব সংখ্যা এটাই হচ্ছে আমাদের সেই ফর্মুলা, যে ফর্মুলাটার কথা আমরা একটু আগেই বললাম। তাহলে আমাদের ফর্মুলাটা কি, প্রথমে আমরা দেখব দর্পণ দুটির মধ্যবর্তীকার কোণ কত। ধরে নিচ্ছি দর্পণ দুটির মধ্যবর্তী কোণ থিটা। থিটা এখন যে কোনো হতে পারে, 60 হতে পারে, 72 হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, যেরকম একটা কোণ হতে পারে। তাহলে যেই কোণটা থাকবে সেটা দিয়ে আমরা এটাকে ভাগ করব, 360কে ভাগ করব, কতটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা যদি এটা জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে কি লিখব, যদি 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা এটা একটা জোড় সংখ্যা হয়, যেমনটা আমরা 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে দেখলাম, সেই জোড় সংখ্যাটা কত হচ্ছিল, 6। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব সংখ্যা হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা -1। কার জন্য, এটা আমাদের প্রতিসম ও অপ্রতিসম উভয় ক্ষেত্রের জন্যই প্রযোজ্য, যেমনটা আমরা 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে দেখলাম। কারণ 60 ডিগ্রি দিয়ে ভাগ করলে ভ্যালুটা পাবো 6। 6 হচ্ছে একটা জোড় সংখ্যা, যখনই জোড় সংখ্যা পাবো সেটা প্রতিসম এবং অপ্রতিসম উভয় ক্ষেত্রে পেলেই 6 থেকে 1 বাদ দেবো, যেটা পাবো সেটাই হচ্ছে প্রতিসমের জন্য প্রতিবিম্ব সংখ্যা, অপ্রতিসমের জন্য প্রতিবিম্ব সংখ্যা। কিন্তু যখন আমাদের এই 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা এই ভ্যালুটা একটা বিজোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা মানে হচ্ছে অড নাম্বার।
আর জোড় সংখ্যা মানে হচ্ছে ইভেন নাম্বার। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যা যখন পাবো তখন আমাদের প্রতিবিম্ব সংখ্যাটা কি হবে? তখন আমাদের প্রতিবিম্ব সংখ্যা হবে সেটা কি হবে? তখন আমাদের প্রতিবিম্ব সংখ্যা হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা। এই যে ভ্যালুটা পেলাম সেখান থেকে এক বাদ দেব, যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংখ্যা। কিন্তু কখন? যখন এটা আমরা প্রতিসম অবস্থানের জন্য দেখব। প্রতিসম অবস্থানের জন্য দেখব। যখন আমরা অপ্রতিসম অবস্থানের জন্য দেখতে যাব তখন কিন্তু আমাদের এই -1 করার দরকার নেই। 360কে থিটা দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংখ্যা, কিন্তু সেটা হচ্ছে অপ্রতিসম অবস্থানের জন্য। এই হচ্ছে আমাদের ফর্মুলা। পরিষ্কার? তাহলে আমি একবার ছোট্ট করে রিক্যাপ করে দিই, যেমনটা আমরা এই এক্সাম্পল দিয়েও বুঝলাম যে প্রথমে যখন আমাদের দর্পণ দুটোকে দেওয়া থাকবে, দর্পণ দুটোর মধ্যবর্তী কোণ আমরা কত দেখে নেব। ধরে নিলাম কোণের মানটা হচ্ছে থিটা। তাহলে যেই থিটা ভ্যালুটা পাবো সঙ্গে সঙ্গে আমরা 360কে সেই থিটা দিয়ে ভাগ করব, একটা ভ্যালু পাবো, একটা সংখ্যা পাবো। সেটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা সেটা আমাদেরকে আগে প্রথমে চিহ্নিত করতে হবে। যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের প্রতিবিম্ব সংখ্যা ওই জোড় সংখ্যা থেকে এক বাদ দেবো, সেটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংখ্যা। যদি বলো তোমার প্রতিসম অবস্থানের জন্য তাহলেও সেটাই হবে, অপ্রতিসম অবস্থানের জন্য সেটাই হবে। পরিষ্কার? আর যদি সেই সংখ্যাটা একটা বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ 360কে আমরা এই থিটার ভ্যালুটা এমন একটা দিল, মনে করো 72 ডিগ্রি দিল, সেক্ষেত্রে যদি আমরা 72 ডিগ্রিতে ভাগ করি তখন আমরা 5 পাবো, তার মানে সেটা একটা বিজোড় সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে যদি প্রতিসম অবস্থানের জন্য বের করতে বলে তাহলে 5 থেকে 1 বাদ দেবো, যেটা হবে সেটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংখ্যা। আর যদি আমাদের অপ্রতিসম অবস্থানের জন্য বলে তাহলে সেটা বাদ দেওয়ার দরকার নেই, ওই যে বিজোড় সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব সংখ্যা। এটাই হচ্ছে সেই ফর্মুলার কথা। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দুটো দর্পণ যে কোনো কোণে আনত থাকলে, সেটা যদি 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি যে কোনো কোণের জন্য কিন্তু আমরা এখন বের করে নিতে পারবো যে প্রতিসম ও অপ্রতিসম কোন ক্ষেত্রে কোনো একটা বস্তুর জন্য দর্পণ দুটির মধ্যে কতগুলো প্রতিবিম্ব তৈরি হচ্ছে। পরিষ্কার? তাহলে এই জিনিসটাকে তোমরা ভালো করে একটু বুঝে নাও। দুই একবার এই জিনিসটাকে ব্যবহার করবে তাহলে দেখবে এই জিনিসটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। এই যে ফর্মুলাটা, এটার মধ্যে একটা ছোট্ট ড্রব্যাক রয়েছে। কি সেই ড্রব্যাকটা? ধরো তোমাদেরকে আমি বললাম যে এই যে আমাদের থিটা, দর্পণ দুটোর মধ্যবর্তীকার কোণ থিটা, সেই থিটার ভ্যালুটা ধরো আমি বললাম তোমাদেরকে 70 ডিগ্রি। তার মানে তুমি এখন কি করবে? তোমার প্রথম কাজ 360 ডিগ্রি ডিভাইডেড বাই 70 ডিগ্রি, এটা তুমি বের করবে। এটা এই ক্ষেত্রে কত হবে? এই ক্ষেত্রে ভ্যালুটা হবে 5.14। তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো। 360 ডিগ্রি ভ্যালুটাকে যদি 70 ডিগ্রি দিয়ে ভাগ করো, যেটা কিনা থিটা হচ্ছে আমাদের দর্পণ দুটির মধ্যবর্তী কোণ, যেটা তোমার পরীক্ষার সময় দেওয়া আছে, তাহলে সেই ভ্যালুটা তুমি পেলে 5.14। এখন 5.14কে তুমি কি ধরবে? 5 ধরবে নাকি 6 ধরবে? যদি তুমি 5 ধরো তাহলে সেটা হয়ে যাবে একটা বিজোড় সংখ্যা, অড নাম্বার। যদি 6 ধরো, 5-এর থেকে যদি একটু বেশি তাহলে তুমি এটা 6ও ধরতে পারো। তাহলে 6 যদি ধরো তাহলে সেটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হয়ে গেলে পরে তোমাকে এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারো, বিজোড় সংখ্যা হয়ে গেলে পরে এই ফর্মুলাটাকে ব্যবহার করতে হবে। একটা কনফিউশন এখানে তৈরি হয়ে গেল যে আমরা কোনটাকে ধরবো, এটা কি 5 ধরবো না 6 ধরবো। ধরো তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিলাম। ধরো তোমাকে আমি বলছি থিটা ভ্যালুটা হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন তুমি কি কাজ করবে? একই কাজ, 360কে তুমি 75 দিয়ে ভাগ করলে, তাহলে এই ক্ষেত্রে ভ্যালুটা কত পাবে? 4.8। আচ্ছা 4.8 এটা কিন্তু 4-এর থেকে বেশি, 5-এর অনেকটা কাছাকাছি, তাহলে তুমি এটাকে 5 ধরতে পারো। তাহলে যদি 5 ধরো তাহলে হয়ে যাবে বিজোড় সংখ্যা। তাহলে তোমাকে প্রতিবিম্বের সংখ্যা বের করার জন্য এই ফর্মুলাটাকে ব্যবহার করতে হবে। কিন্তু তুমি যদি বলো যে না এটা তো 5 তো নয়, এটা 4.8, তার মানে 4ও ধরতে পারি, তাহলে 4 ধরলে পরে আমাদের হয়ে যাবে জোড় সংখ্যা, তখন আবার এই ফর্মুলাটাকে ইউজ করতে পারি। এই ফর্মুলা বা এই ফর্মুলা ইউজ করলে সমস্যা কী হবে? 1-এর ডিফারেন্স হয়ে যাবে, তখন 1-এর ডিফারেন্স হওয়া মানে কিন্তু সংখ্যাটা পরিবর্তন হয়ে যাওয়া। সুতরাং এই ক্ষেত্রে এখন খুব ভাইটাল হয়ে গেল যে এই যে আমাদের সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটাকে একটা পূর্ণ সংখ্যা হচ্ছে কিনা। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, এই ফর্মুলাটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারছি। কিন্তু যখন সেটা একটা পূর্ণ সংখ্যায় আসছে না, তখন দেখা যাচ্ছে এর জন্য প্রতিবিম্ব সংখ্যা কোনটা হবে সেটা নির্ণয় করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কি করে থাকি, একটা শর্টকাট মেথড, একটা তোমাদের ট্রিক আমি তোমাদেরকে শেখাবো, সেটা আজকে ভিডিওতে আলোচনা করছি না। তার কারণ আজকে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, অনেকটাই। আজকে আলোচনা করতে বসলে এটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তোমরাও বোর হয়ে যাবে। সুতরাং আমরা পার্ট 3 হিসাবে এরপরে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা সেই শর্টকাট মেথডটা তোমাদেরকে আমি শেখাবো। একটা শর্টকাট মেথড আমি শেখাবো,
যেখানে আমরা দেখব যে দর্পণ দুটির মধ্যবর্তীকার কোণ যাই হোক না কেন, তাকে যদি আমরা 360কে যদি আমরা সেটা দিয়ে ভাগ করি, সেই ভ্যালুটা পূর্ণ সংখ্যায় হোক বা একটা এরকম ভগ্নাংশে আসুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কারণ দেখা যাচ্ছে এই ফর্মুলাটা ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা একটা পূর্ণ সংখ্যায় আসছে, একটা ইন্টিজার নাম্বারে আসছে। কিন্তু যখন এরকম একটা ভগ্নাংশে চলে আসছে তখন আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে সেটাকে আমরা কোনটাকে ধরবো। কারণ একটু ডিফারেন্স হয়ে গেলে পরে সেটা জোড় বা বিজোড় হয়ে যাচ্ছে, আর জোড় বা বিজোড় হলে পরেই আমাদের সংখ্যাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে প্রতিবিম্বের। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই শর্টকাট মেথডটাকে ব্যবহার করতে পারবো খুব ইউজফুলি, এবং এটাকে ব্যবহার করলে একদম খুব অ্যাকুরেটলি আমরা বের করতে পারবো যে কোন ক্ষেত্রে কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে। বোঝা গেল? তাহলে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করব, আর পরের ভিডিওতে অর্থাৎ পার্ট 3 ভিডিওতে আমরা দেখব যে এই শর্টকাট মেথডটা কী এবং সেটাকে ব্যবহার করে কিভাবে আমরা কোনো দুটো দর্পণের মধ্যে রাখা কোনো একটা বস্তুর জন্য কতগুলো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেখানে কোণের মানটা আমার যাই হোক না কেন খুব নির্ভুলভাবে আমরা সেই সংখ্যাটাকে বের করতে পারি। তাহলে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।